হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু 10 মিনিট স্কুল লাইফ ক্লাস। কি অবস্থা সবার? আশা করছি বীজগাণিতিক রাশি যে ক্লাসটি তোমরা করেছো তারা অলরেডি অনেক কিছু জেনেছো, এবং আজকে আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির 8.1, 8.2, 8.3 এই তিনটা চ্যাপ্টার আমরা আজকে দেখবো। অর্থাৎ ত্রিকোণমিতির যে মূল প্রিপারেশনটা সেটা কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের হয়ে যাবে, অর্থাৎ রিভাইজ হয়ে যাবে। তো ক্লাসটি শুরু করবার আগেই আমি জানতে চাই যে কে কে অলরেডি আমাদের ক্লাসটি জয়েন করেছো, এবং যারা এখনো জয়েন করোনি তারা দ্রুত জয়েন করে ফেলো এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে আমাদের এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে সবার যাদের যাদের এই ত্রিকোণমিতি রিলেটেড প্রবলেম গুলো রয়েছে তারা সেই প্রবলেম গুলো সলভ করতে পারে আজকের এই ক্লাসটির মাধ্যমে। তো ক্লাসটি আমি শুরু করতে চাই, প্রথমে কমেন্ট গুলো পড়ে নেই যে কে কে আমাদের সাথে যুক্ত হয়েছে অলরেডি। আচ্ছা, সাইফুল ইসলাম শাওন হাই দিয়েছো, হাই ভাইয়া। সায়াদ আল হাসান, হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ থাকার জন্য। অনেকেই আছো আমাদের সাথে, ফারহান তামিদ আছো, নাহিমুর রহমান আছো, শিহাব হোসেন আবার চলে এসেছো, থ্যাংক ইউ ভাইয়া। ইদ্রিস আলী কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে আছো। সো অনেকেই কিন্তু অলরেডি চলে এসেছো, তাই না? তো যারা চলে এসেছো তাদের কাছে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে আজকে তোমরা ত্রিকোণমিতি পড়বো, তাই না? আমি যেমন ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে বীজগণিতের জনকের নাম জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে, তোমরা অনেকেই আসলে সঠিক উত্তর দিতে পেরেছিলে। তো এখন এই ত্রিকোণমিতি শেখার সময় আমি তোমাদেরকে সেম কোয়েশ্চেনটাই আরেকবার করতে চাই, কিন্তু সেটা হচ্ছে ত্রিকোণমিতি রিলেটেড। অর্থাৎ তোমাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে ত্রিকোণমিতির জনক কাকে বলা হয়। তোমরা যারা জানো তারা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে আসলে ত্রিকোণমিতির জনক কাকে বলা হয়। আচ্ছা, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছো, ফারহান তাহমিদ আছো ফেনী থেকে, অনেকেই দেখছি আছো, চলে আসছো অলরেডি। আচ্ছা, হ্যাঁ আমি ক্লাসটা শুরু করতে যাব। 8.3 লিখেছো, সিজুকা তানুশি লিখেছো 8.3টা অনেক কঠিন লাগে, বাট 8.3টা অনেক ইজি যদি তুমি একটু ভালো করে বুঝতে পারো। আমি আশা করছি সিজুকা তানুশি তুমি থাকবে শেষ পর্যন্ত 8.3 যতক্ষণ আমরা যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের সাথে থাকবে। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হচ্ছে তোমরা তোমাদের সাথে খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসো, যাতে করে যেই সমস্যাগুলো আমি আলোচনা করব তোমরা খুব সহজে কিন্তু সেগুলো ধরতে পারো। আচ্ছা, অনেকেই কিন্তু আছো, হ্যাঁ সিজুকা তানুশি 8.1, 8.2 এবং 8.3 আসলে তিনটা চ্যাপ্টারই অনেক সোজা। আচ্ছা, এম হোসেন লিখেছো নিউটন, না ভাইয়া হয়নি। পিথাগোরাস, না হয়নি। আচ্ছা, নাসিফ আহমেদ সবার প্রথমে সঠিক উত্তর দিয়েছো হিপারকাস, থ্যাংক ইউ ভাই। আমি আশা করছি শেষ পর্যন্ত তুমি আজকে আমাদের লাইভ ক্লাসটি দেখবে। সবাই কিন্তু সঠিক উত্তর দিয়ে দিয়েছো, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। আলামিন হোসেন ফার্স্ট টাইম লাইভ ক্লাস করছো তুমি, থ্যাংক ইউ ভাইয়া ক্লাসে জয়েন করবার জন্য। আচ্ছা, আয়মান ভাই আমাদের সাথে আছেন। আচ্ছা, তো এখন কিন্তু অলরেডি অনেক স্টুডেন্ট চলে এসেছে, তাই না? এবং সঠিক উত্তরও দিয়ে দিয়েছো যে ত্রিকোণমিতির জনক হচ্ছেন কিন্তু আসলে হিপারকাস। তো যেহেতু আমরা জেনে গিয়েছি যে ত্রিকোণমিতির জনককে, তো এখন কিন্তু আমরা খুব সহজে আমরা পড়াটা স্টার্ট করতে পারি। তো প্রথমে আমি স্টার্ট করব 8.1 দিয়ে। 8.1 এ বেসিক্যালি আমরা কি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেইন কথা, এটা টোটালি একটা বেসিক চ্যাপ্টার। আচ্ছা, ত্রিকোণমিতি, তাই না? এই ত্রিকোণমিতি শব্দটা এসেছে, এটাকে যদি আমরা ইংরেজিতে লিখি ট্রিগনোমেট্রি, যেখানে ত্রিগণ এটা মানে হচ্ছে থ্রি মানে কি বলতো তিনটা, গণ মানে হচ্ছে কোণ, তিন, এখানে তিন, গণ মানে হচ্ছে কোণ, এবং মেট্রি মানে হচ্ছে পরিমাপ করা। অর্থাৎ তোমার গণিতের যে শাস্ত্রে আমরা মূলত তিনটা কোণ রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করব সেটাই হচ্ছে ত্রিগোণমিতি বা ত্রিকোণমিতি। আচ্ছা, তো ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের মেইন যে কাজটা হয় সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে হয়। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কাকে বলে আশা করছি সবাই জানো, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ, তাই না? আচ্ছা, ত্রিকোণমিতিতে মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে হয়ে থাকে। আচ্ছা, আমি যে বলেছিলাম যে ত্রিগোণমিতি কোণ রিলেটেড, তাই না?
এই কোণ কত ধরনের হয়ে থাকে একটু যদি আমাকে কমেন্টে জানিয়ে দাও তাহলে কিন্তু খুব ভালো হয়, আমার বুঝতে সুবিধা হবে যে আসলে তোমরা কতটুকু জানো। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে কোণ কত রকমের হয়ে থাকে। আমি আশা করছি তোমরা কমেন্টে আমাকে জানাবে। অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাদের সাথে আছো। সুজিত কুমার রয়েছে মাগুরা থেকে, ময়মনসিং থেকে রয়েছে রাকিব ইসলামী। আচ্ছা, অনেকেই কিন্তু আছো। সুজিত কুমার ফার্স্ট টাইম ক্লাসও করেছো, থ্যাংক ইউ ভাইয়া ক্লাসটা করার জন্য। আমার মনে হয় যে তোমাদের আর কোনো রকম প্রবলেম থাকবে না যদি আজকের ত্রিকোণমিতি ক্লাসটা ভালোভাবে করতে পারো। আচ্ছা আচ্ছা, সাব্বির হোসেন মাসুম বলেছো 3। না, অ্যাকচুয়ালি 3 ধরনের না, মেইনলি কোণ হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে তোমার জ্যামিতিক কোণ, জ্যামিতিক কোণ, আরেকটা হচ্ছে জ্যামিতিক কোণ এবং অপরটি হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। আচ্ছা, জ্যামিতিক কোণ কাকে বলে? জ্যামিতিক কোণ কিন্তু আমরা মূলত জ্যামিতিতে পড়েছি, তাই না? আমরা দেখেছি যে দুইটা রশ্মি যদি পরস্পর একটা বিন্দুতে ছেদ করে তাহলে এই যে অংশটুকু তৈরি হয় এটাই হচ্ছে কি জ্যামিতিক কোণ। আর ত্রিকোণমিতিক কোণটা কি? ত্রিকোণমিতিক কোণটা বোঝানোর জন্য আমাদের একটু চতুর্ভাগটা আঁকতে হবে। কারণ কি? কারণ হচ্ছে একটা স্থির রশ্মির সাপেক্ষে আমরা আরেকটা রশ্মির মুভমেন্টটাকে কাউন্ট করব। ত্রিকোণমিতিক কোণ কত ধরনের হয়ে থাকে? তোমরা কি জানো ত্রিকোণমিতিক কোণ কত ধরনের হয়ে থাকে? যদি জানো তাহলে কমেন্টে জানিয়ে দাও যে ত্রিকোণমিতিক কোণ কত ধরনের হয়ে থাকে। ততক্ষণে আমি বলে দিই যে ত্রিকোণমিতিক কোণটা আসলে কাকে বলে। ধরো এটা হচ্ছে আমার একটা চতুর্ভাগ, তাই না? এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ, যেখানে এক্স ও এক্স প্রাইম হচ্ছে কি আমার একটা অক্ষ, এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এই দুটো অক্ষ কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে, এই জন্য এটা হচ্ছে মূল বিন্দু। এখন আমি এই ও এক্স রশ্মিকে যদি ঘুরাই, ও এক্স রশ্মিটাকে যদি আমি ঘুরাতে থাকি এদিকে অথবা এদিকে, ঘুরালে নতুন অবস্থানের সাপেক্ষে ওর প্রথম অবস্থানের যে মধ্যবর্তী অবস্থাটা থাকে সেটাই মূলত ত্রিকোণমিতিক কোণ। এখন এই ত্রিকোণমিতিক কোণ কত ধরনের হয়ে থাকে আমি একটু দেখে নিই তোমরা কি লিখেছো। ত্রিকোণমিতিক কোণ 3 ধরনের না, ত্রিকোণমিতিক কোণ 3 ধরনের না। আচ্ছা, এমডি জুবাইর লিখেছো ত্রিকোণমিতিক কোণ হচ্ছে 2 ধরনের হয়ে থাকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ত্রিকোণমিতিক কোণ মূলত 2 ধরনের, একটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক কোণ, একটা কি পজিটিভ বা ধনাত্মক কোণ, ধনাত্মক কোণ, আরেকটা হচ্ছে ঋণাত্মক কোণ। এখন প্রশ্ন হতে পারে ধনাত্মক কোণ কাকে বলে এবং ঋণাত্মক কোণ কাকে বলে। খেয়াল করো, আমরা জানি ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে বলো তো? ঘড়ির কাঁটা ঘুরে কিন্তু নরমালি এই যে রেড সাইনটা আমি দিচ্ছি এদিকে, ঘড়ির কাঁটা ঘুরে এদিকে। এখন ধনাত্মক কোণ আমি তখনই বলবো যখন এই ও এক্স যে রশ্মিটা থাকবে আমার, ও এক্স রশ্মিটা যখন এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ধরো থিটা পরিমাণ ঘুরলো, এতটুকু অংশ ঘুরলো, ঘুরে নতুন অবস্থান কোনটা? ধরো ও এ হচ্ছে ওর নতুন অবস্থান, যেহেতু ও ঘড়ির কাঁটার দিকের বিপরীতে ঘুরেছে তাই এটা ধনাত্মক কোণ, ধনাত্মক কোণ। আর যদি আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরতাম তাহলে সেটা হতো আমার ঋণাত্মক কোণ, ঋণাত্মক কোণ। এটা ছিল মূলত তোমার ত্রিকোণমিতিক কোণ রিলেটেড যে বেসিক ধারণাগুলো সেগুলো। এবার আমরা চলে যাব এই যে কোণ যে শিখলাম, কেন শিখলাম? কারণ আমরা এই কোণ পরিমাপের পদ্ধতি সম্পর্কে জানবো। ত্রিকোণমিতির ক্ষেত্রে এই ত্রিকোণমিতিক কোণগুলো সম্পর্কে বিস্তারিত না জানলে কিন্তু তুমি আসলে প্রবলেম গুলো সলভ করতে পারবে না। আচ্ছা, তো আমাদের জ্যামিতিক কোণ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাদের মাথা ব্যথা হচ্ছে শুধু ত্রিকোণমিতিক কোণ নিয়ে। আচ্ছা, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি আসলে কয়টা? ত্রিকোণমিতিক যে কোণ থাকবে সেই ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি আসলে কয় ধরনের? ত্রিকোণমিতিক কোণ পরিমাপের কয় ধরনের পদ্ধতি রয়েছে?
তোমরা যারা জানো যে কয় ধরনের পদ্ধতি রয়েছে তারা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে ত্রিকোণমিতির এই যে আমি কোণগুলো যে জানলাম এগুলো আমি পরিমাপ করব কিভাবে, বা এই পরিমাপের পদ্ধতিগুলো কিরকম। যেমন আমরা সময়ের একক কি বলে থাকি, আমরা সময়ের একক বলে থাকি সেকেন্ড, তারপর হচ্ছে দূরত্বের একক মিটার। এখন মিটার সেন্টিমিটার এটা সিজিএস এবং এসআই একক, এই দুটো ভ্যারি করে, তাই না? তো এই কোণের ক্ষেত্রে, কোণ পরিমাপের ক্ষেত্রে কিন্তু আসলে পদ্ধতি রয়েছে। আমি একটু জানতে চাই তোমাদের কাছে যে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের কয়টা পদ্ধতি রয়েছে, তোমরা আমাকে একটু জানিয়ে দাও। শিহাব হোসেন লিখেছো আপু 2 ধরনের। আচ্ছা, 2 ধরনের। তোমরা কিন্তু অলমোস্ট সঠিক অ্যান্সার দিয়েছো। কারণ কি, মেইনলি কিন্তু ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি হচ্ছে 3টা, কিন্তু তোমাদের এই এসএসসি লেভেলে অর্থাৎ তোমাদের বইতে মূলত 2টা পদ্ধতি দেওয়া আছে। একটা হচ্ছে ষাটমূলক এবং আরেকটা হচ্ছে বৃত্তীয়মূলক পদ্ধতি। এবং আজকে আমি তোমাদেরকে জানাবো সেই 3 নম্বর পদ্ধতিটা কি। তোমরা অনেকে হয়তো বলতে পারো আপু এটা কি বলছে, 3টা পদ্ধতি কিভাবে হয়। আচ্ছা, সেটা একটু বলে দেই কি কি পদ্ধতি, এটা জেনে রাখো, তোমাদের সুবিধাতে লাগবে এটা। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক বা এটার ক্ষেত্রে ডিগ্রি হচ্ছে একক। আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে তোমার একক হচ্ছে রেডিয়ান। এবং আরেকটা হচ্ছে শতমূলক পদ্ধতি, শতমূলক পদ্ধতি বা গ্রেড সিস্টেম। এই একটা জিনিস তোমরা এক্সট্রা জেনে রাখো, এটা জাস্ট সাধারণ জ্ঞানের জন্য, কিন্তু আপাতত এই লেভেলে তোমাদের এটা দরকার নেই। সো আমরা আসলে এটা নিয়ে আলোচনা করলাম না, তাহলে আমরা আলোচনা করছি এই 2টা নিয়ে। একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আচ্ছা, বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে রেডিয়ান, আর ষাটমূলক পদ্ধতিতে একক হচ্ছে ডিগ্রি, আমরা যে ডিগ্রি সিস্টেমটা করি সেটা। আচ্ছা, 8.1 এ মূলত আমাদের কি কি জিনিস রয়েছে, যেহেতু আমরা এটা রিভিশন ক্লাস করছি তার কারণে আমরা এখানে কোনো প্রতিজ্ঞা বা সূত্রগুলো কিভাবে এসেছে সেগুলো দেখবো না। আমরা যেটা দেখবো, এই যে জিনিসগুলো শিখছি আমরা ম্যাথমেটিক্যালি এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা, তো তোমাদের প্রতিজ্ঞা বলতে 3টা প্রতিজ্ঞা রয়েছে বইতে। একটা হচ্ছে রেডিয়ান কোণ ধ্রুব কোণ, তারপর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ তার কেন্দ্রে উৎপন্ন কোণের, এটা হচ্ছে ব্যাসের সমানুপাতিক যে একটা রয়েছে সেটা একটা প্রতিজ্ঞা। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি এটার ক্ষেত্রে হচ্ছে ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতি। কি কি জিনিস লাগবে সেটা জাস্ট একটু লিখে দিই। ষাটমূলক পদ্ধতির ক্ষেত্রে মেইনলি আমার 90 ডিগ্রিতে কি এক সমকোণ, ঠিক আছে, এক সমকোণ। এখন প্রতি ডিগ্রির ক্ষেত্রে আমি আবার যেটা পাবো সেটা হচ্ছে 1 ডিগ্রি থেকে আমি যদি করি তাহলে পাই 60 মিনিট। 1 ডিগ্রি থেকে যদি আমি 60 ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগকে আমার কি আবার 1 মিনিট বলা হবে। আবার 60 সেকেন্ড, এই 60 মিনিটের মধ্য থেকে প্রতি মিনিটকে যদি আরো তুমি 60 ভাগ করো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে সেকেন্ড। সো ষাটমূলক পদ্ধতির ক্ষেত্রে আমার এই 3টা ইনফরমেশন লাগবে। বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান কাকে বলে সেটা একটু আমরা দেখি। এটা ধরো একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্রে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ধরো ও এ, এটা হচ্ছে আর। এখন এই ও এ এর সমান চাপ আমার বৃত্তের পরিধিতে যে কোণ উৎপন্ন করবে, ধরো এই ও এ রয়েছে না, ও এর সমান চাপ আমি আঁকলাম, এবার এটা যোগ করে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল এতটুকু, তাই না? তো এই যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করলো এটাই হচ্ছে কি আমার 1 রেডিয়ান, ঠিক আছে। এবার আসলে আমরা জানবো যে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে কি সম্পর্ক রয়েছে। ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে যে সম্পর্কটা রয়েছে, তুমি যদি ডিগ্রি থেকে রেডিয়ানে করতে চাও 180 ডিগ্রিতে হচ্ছে কি তোমার পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। সো এই জিনিসগুলো মূলত আমাদের লাগবে। আবার তোমাকে যদি বলা হয় রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করো, কি বলবে তুমি, পাই রেডিয়ান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান কত ডিগ্রি হবে, 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। সো এই ইনফরমেশন গুলো দিয়ে আমরা মূলত
8.1 এর যে ম্যাথ গুলো রয়েছে সেগুলো সলভ করব। আরেকটা জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তচাপ যদি আমার এস হয় এবং কেন্দ্রে উৎপন্ন কোণ যদি আমার থিটা হয়, তাহলে এই তিনটার মধ্যে সম্পর্ক হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর থিটা। সো এই কয়টা ইনফরমেশন দিয়ে আমরা 8.1 এর যে ম্যাথ গুলো রয়েছে সেগুলো সলভ করব। তো প্রথমে আসলে আমরা দেখে নিই যে ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে কনভার্ট করতে হয়। একটা গাণিতিক সমস্যা আমরা দেখি। সো গাণিতিক সমস্যা দেখার আগে আমি একটু দেখে নিতে চাই কে কে আছো আমাদের সাথে। আচ্ছা, তারপর হচ্ছে অনেকেই আছো, ওয়াহিদা পারভিন সুমি আছো আমাদের সাথে। তারপর আচ্ছা, এমসিকিউর উপরে ক্লাস চাই। হ্যাঁ ভাইয়া, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ তে কাজে লাগবে। যে যে ইনফরমেশন গুলো দিলাম এই ইনফরমেশন দিয়ে তুমি কিন্তু তোমাদের গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করবে। আচ্ছা, অনেকেই পটুয়াখালী জেলা থেকে, কলাপাড়া থেকে লিখেছো, মাসুম বিল্লাহ। আচ্ছা, অনেকেই আছো দেখছি, যাক ভালো লাগছে যে তোমরা বুঝতে পারছো অ্যাট লিস্ট। আচ্ছা, তো একটা গাণিতিক সমস্যা আমরা দেখবো, সেটাতে আমরা কি করছি, রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো। যখন এরকম কোন প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো মূলত তোমাদের ক এর জন্য যে ক নাম্বারটা যে থাকে এটাতে দিতে পারে অথবা এমসিকিউ তে দিতে পারে। সো এটার ক্ষেত্রে কিভাবে সলভ করবা সেটা একটু দেখিয়ে দিই। প্রশ্নটা হচ্ছে এমন, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। আচ্ছা, এটাকে আমার কি বলেছে, রেডিয়ানে প্রকাশ করতে, তাই না? দেখো এটা কি আছে আমার ডিগ্রিতে, এটা আছে মিনিটে, এটা আছে সেকেন্ডে ডাবল ডট দিয়ে। আচ্ছা, এখন আমি কি কি ইনফরমেশন জানি বলো তো? আমি জানি 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ডিগ্রি হয়। আর ডিগ্রি থেকে যদি রেডিয়ানে কনভার্ট করতে চাও, আমরা জানি 180 ডিগ্রিতে কি হয়, পাই রেডিয়ান হয়। তাহলে 1 ডিগ্রিতে কতটুকু হয়, পাই বাই 180 রেডিয়ান হয়। সো আমার আপাতত এই জিনিসগুলো জানলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? এখানে সব থেকে ছোট যে এককটা সেটা কে বলতো, 53 সেকেন্ড। সো এটাকে আমি ফার্স্টে কি করব, মিনিটে নিব, দেন ওই মিনিট থেকে আবার ডিগ্রিতে নিব এবং আলটিমেটলি ওই ডিগ্রি থেকে আমি রেডিয়ানে কনভার্ট করব। আসো দেখি কিভাবে করা যায় ব্যাপারটা। কত রয়েছে এখানে, 53 সেকেন্ড, তাই না? সো আমরা জানি কত, 60 সেকেন্ড সমান হচ্ছে 1 মিনিট। তাহলে আমি বলতে পারি 1 সেকেন্ড সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 60 মিনিট। আমার লাগবে কত, 53 সেকেন্ড। 53 সেকেন্ড হচ্ছে 53 ডিভাইডেড বাই 60 মিনিট। এতটুকু কি আমার মিনিটে কনভার্ট হয়ে গেছে। সো আমি এখানে লিখতে পারি 55 ডিগ্রি প্লাস 54, এটা তো আছেই, তাই না? এটার সাথে আমার কি যোগ হচ্ছে, 53 ডিভাইডেড বাই 60, এটা কি আমার মিনিটে কনভার্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, সো এখন আমি কি করব, মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করব। সো তার আগে আমি একটু লসাগু করে নিই। লসাগু করলে যেটা হচ্ছে প্লাস, দেখো 60, তুমি এবার একটু ক্যালকুলেট করো তো। আমি যদি ক্যালকুলেটরটা ইউজ করি, 54 ইন্টু 60 প্লাস 53, সো আলটিমেটলি এখানে থাকছে কত, 3293। এটা হচ্ছে কি আমার মিনিটে, তাই না? এবার আমি কি করব, মিনিটটাকে ডিগ্রিতে কনভার্ট করব। দেখো আমরা জানি 60 মিনিটে 1 ডিগ্রি। সো আমরা এখানে লিখতে পারি, আমি এতটুকু মুছে দিলাম, এতটুকু আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা জানি 60 মিনিটে 1 ডিগ্রি, 1 মিনিটে 1 ডিভাইডেড বাই 60 ডিগ্রি। তাহলে আমার এখানে কত আছে বলো তো, এত মিনিট। সো 3293 ডিভাইডেড বাই 60, এত মিনিট সমান সমান হবে হচ্ছে 3293 ডিভাইডেড বাই 60 ইন্টু 60। এটা কি আমার ডিগ্রি হয়ে গেল। খুব সহজ। তাহলে আমি এখানে লাইনটা লিখতে পারি 55 ডিগ্রি প্লাস 3293
ডিভাইডেড বাই, এটা কত লিখতে পারি বলতো? 3600 লিখতে পারি। 60 × 60 3600। সো আলটিমেটলি কি টোটালটা আমার ডিগ্রিতে চলে এসেছে। এখন আমি কি করব, যেহেতু সেম এককে চলে এসেছে আমি এদেরকে লসাগু করব। সো লসাগু করে যদি আমি বসাই, দেখো 3600, সো নিচে থাকলো আমার 3600, 3600 গুণ 55 করলে কত হয়? 36 এত 55, সো আসছে হচ্ছে আমার 198000 প্লাস 3293। এটা কি টোটালটা আমার ডিগ্রিতে কনভার্ট হয়ে গিয়েছে, তাই না? তো এখন যদি করি আমি 3293, তোমরা যারা অলরেডি এগুলো পারো তোমরা কিন্তু আমাকে অ্যান্সার গুলো লিখে জানিয়ে দাও যে আপু এটা অ্যান্সার এসেছে, আমি তাহলে দেখবো যে আমার সাথে তোমাদের অ্যান্সারটা মিলছে কিনা। আচ্ছা, সো আসছে কত? 2012933600। এখন এটাকে ভাগ করো, সিম্পল। যদি আমি ভাগ করি আমার আসছে কত? 559147, এত ডিগ্রি আসছে, তাই না? আচ্ছা, আমাকে তো বলা হয়েছে রেডিয়ানে প্রকাশ করতে, তো আমি জানি 180 ডিগ্রি পাই রেডিয়ান, 1 ডিগ্রি এত, তাহলে এই যে এতটুকু ডিগ্রি পেয়েছি এটা সমান সমান কি হবে? এটার সাথে পাই বাই 180 গুণ হবে। তাহলে আমি লিখতে পারি 9147 ইন্টু পাই বাই 180। এটা কি এখন রেডিয়ানে কনভার্ট হয়ে গেছে। এখন আমি জানতে চাচ্ছি যে এটার অ্যান্সার কত আসে, তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে এটার অ্যান্সার এত আসে। ঠিক আছে, তাহলে আমি দেখবো যে তোমাদের কার কার অ্যান্সার আমার সাথে মিলেছে। অনেকেই আছো আমাদের সাথে। আয়মান ভাইয়া লিখেছেন, আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন রেডিয়ানে প্রকাশ করে ভালো মতো বুঝতে পারতাম না। আচ্ছা, সো তোমরাও যারা এরকম বুঝো না বা তোমাদের ফ্রেন্ডরা যারা বুঝে না তাদের সাথে কিন্তু তোমরা এই ক্লাসটা শেয়ার করে দিতে পারো। আমি আশা করবো যে তোমরা আমাকে অ্যান্সারটা একটু জানাবে। আমি দেখতে চাই কে কে সঠিক অ্যান্সার দিয়েছো। এখনো কেউ সঠিক অ্যান্সার দিতে পারোনি। আচ্ছা, সো কেউ যেহেতু দিচ্ছ না তো আমি নিজেই সলভটা করে দিচ্ছি। আচ্ছা, এতটুকু এসেছে না? সো সেটা যদি আমি করি 55.9147 ইন্টু 3.1416 এত ডিভাইডেড বাই 180। সো দেখো আমার কিন্তু চলে এসেছে 0.975। আচ্ছা, অনেকেই দেখি আমাকে সঠিক অ্যান্সার দিতে পেরেছে। আচ্ছা, উর্মি লিখেছো আমাকে 0.975, এক্স্যাক্টলি ইউ আর কারেক্ট আপু। নাসিফ আহমেদও সঠিক অ্যান্সার দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। শিহাব হোসেন সঠিক অ্যান্সার দিয়েছো। সো আমি বুঝতে পারলাম যে আমরা আসলে এই টাইপের কোনো ম্যাথ আসলে বা কোনো এমসিকিউ আসলে খুব সহজে অ্যান্সার করতে পারবো। সো এটা ছিল মূলত রেডিয়ানের প্রকাশ। এবার আমরা দেখবো ডিগ্রিতে কিভাবে প্রকাশ করা যায়। ডিগ্রিতে প্রকাশ করাটা অনেকের কাছে একটু ঝামেলার মনে হয়, কারণ হচ্ছে অনেক সময় মিনিট এবং সেকেন্ডটা কিন্তু ডিরেক্টলি চলে আসে না, এটা ক্যালকুলেটর একটা বাটন টিপে ডিরেক্টলি আনা যায়। সো এটা আমি এখন দেখাবো কিভাবে সেটা আসে। তো আসো, যেটা দেখবো সেটা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করো। ডিগ্রিতে প্রকাশ করো, প্রশ্নটা হচ্ছে এমন যে 8 পাই ডিভাইডেড বাই 30 রেডিয়ান। আচ্ছা, এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তো আমরা কি জানি বলতো? আমরা জানি 180 ডিগ্রি মানে কি পাই রেডিয়ান। এখন আমার তো এখানে ডিগ্রিতে প্রকাশ করতে বলা হয়েছে, তাই না? তার মানে রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে আমি বলতে পারি পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি, 1 রেডিয়ান 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। আচ্ছা, কত আমার এখানে 8 পাই, তাই না? তার মানে কি এইটার সাথে এটা গুণ হয়ে যাবে। সো আলটিমেটলি আমি লিখতে পারছি 8 পাই বাই 13 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই। এটা ডিগ্রিতে কনভার্ট হচ্ছে। দেখো পাই এবং পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি কি থাকছে? তোমরা কি কেউ অ্যান্সার করতে পেরেছো? যদি পারো আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, 8 ইন্টু 180 ডিভাইডেড বাই 13। দেখো এরকম টাইপের একটা জিনিস আসে, 8 ইন্টু 180 ডিভাইডেড বাই 13। অ্যান্সার আসে 110.769২। এখন প্রশ্ন হচ্ছে আপু এটা তো দশমিকে আসলো, এটা মিনিট কিভাবে বের করব, সেকেন্ড কিভাবে বের করব? এটা বের করার জন্য তোমাদের যে ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেটরে একটা বাটন রয়েছে, দেখো এরকম ডিগ্রি, মিনিট, সেকেন্ড এতটুকু যে বাটনটা রয়েছে, এই বাটনটাই যদি তুমি প্রেস করো তাহলে অটোমেটিক্যালি
তোমার মিনিট এবং সেকেন্ড চলে আসে। তার মানে এটাকে যদি আমি ক্যালকুলেটর ব্যবহার করে করি, আসে হচ্ছে 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড। তাহলে এটা আমার কি হয়ে গেল, এটা ডিগ্রিতে প্রকাশ করা হয়ে গেল। খুব সহজ, তাই না? আচ্ছা, সো আমরা কিন্তু ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা শিখে গেলাম। এবার আমরা যে ম্যাথটা দেখব সেটাতে এই 8.1 এর ম্যাথগুলো না খুবই সহজ, বুঝছো? s is equal to r theta এই টাইপের রিলেশন ইউজ করে ম্যাথগুলো সলভ করতে হয়। তো এখন যে ম্যাথটা দেখব সেটাতে বলা হচ্ছে যে কোন একটা ত্রিভুজের একটি, আমি প্রশ্নটা লিখি যাতে করে তোমরা বুঝতে পারো, একটি ত্রিভুজের কোণগুলো যে কোণগুলো থাকবে, কয়টা কোণ থাকবে? 3টা কোণ। কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং তোমার যে ক্ষুদ্রতম কোণটা রয়েছে, বৃহত্তম যে কোণটা থাকবে, প্রশ্নে বলা আছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, এতটুকু বলা আছে। এবার বলা হয়েছে এই যে কোণগুলো পাবা তুমি, ত্রিভুজে যে কোণগুলো রয়েছে, ত্রিভুজের কোণগুলো রেডিয়ান পরিমাপ কত, অর্থাৎ 3টা কোণের রেডিয়ান পরিমাপ তোমাকে জানতে চাওয়া হয়েছে। রেডিয়ান পরিমাপ কত? আচ্ছা, প্রথমেই খেয়াল করো বলা আছে সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর বলতে কি বুঝাই? সমান্তর বলতে বোঝানো হচ্ছে এ বি সি 3টা যদি সংখ্যা হয়, এরা তখনই সমান্তর হবে যখন এর প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফলটা মাঝখানে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ হবে। এটা হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত। এটাকে অন্যভাবে বলা যায়, যেই ক্ষেত্রে তোমার অন্তরগুলো ধরো 1 2 3, এই 1 থেকে 2 এর যে গ্যাপ 1, 2 থেকে 3 এর গ্যাপ 1, অর্থাৎ কি সম অন্তর হয়ে যাচ্ছে, তাই না? বিয়োগফলটা এক এক করেই থাকছে, এটাকে বলা হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ইনফরমেশন দেওয়া আছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। আচ্ছা, সেই কাজটা যদি করতে হয় প্রথমে কি করতে হবে? ক্ষুদ্রতম কোণটা ধরে নিতে হবে। তো আমি মনে করি এই লেখাটা যদি আমি ব্ল্যাক কালার দিয়ে লিখি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। মনে করি ক্ষুদ্রতম কোণ হচ্ছে আমার ক্ষুদ্রতম কোণ x, ঠিক আছে? x। বৃহত্তম কোণ কত হবে বলো তো? বৃহত্তম কোণ কত হবে বলে দেওয়া আছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, দ্যাট মিন্স 2x। তার মানে তুমি এই দুইটা পরিমাণ পেয়ে গিয়েছো, মাঝখানের কোণটা তোমার কত সেটা জানতে হবে। সেটা কিভাবে জানি? যদি আমাদের সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে এই জিনিসটা ঘটবে। তাহলে অপর কোণটা আমি বলতে পারি, অপর যে কোণ থাকবে অপর কোণের মান হবে তোমার b। a plus c is equal to 2b যদি হয়, তুমি b এর মান বের করতে চাচ্ছ, b সমান সমান কি হবে? a plus c divided by 2। সো a হচ্ছে তোমার কত? x, c হচ্ছে 2x। তাহলে b সমান সমান তুমি লিখতে পারো x plus 2x divided by 2, দ্যাট মিন্স এখানে পাচ্ছ 3x by 2। আচ্ছা, তাহলে কি করলাম? আমি একটা ত্রিভুজের 3টা কোণের মানই জেনে গিয়েছি, কিন্তু আমাকে প্রশ্নে বলেছে রেডিয়ান পরিমাপ কত। আচ্ছা, এটা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, আর 180 ডিগ্রি যেহেতু হয় সেটাকে কতটুকু বলা যায়? সেটাকে পাই বলা যায়, পাই রেডিয়ান, ডিগ্রি এবং রেডিয়ান। সো আমি বলতে পারি এই যে 3টা কোণ পেলাম আমি, x, 2x এবং 3x ডিভাইডেড বাই 2, এই 3টার সমষ্টি হচ্ছে পাই রেডিয়ান। তুমি এখন প্রশ্ন হতে পারে যে আপু আমি তো ডিগ্রিতে রাখতে পারি। এখন তুমি ডিগ্রিতে রাখলে তোমার প্রবলেমটা কি হবে? এটা একটু লেন্দি হয়ে যাবে। বাট তুমি যদি ডিরেক্টলি রেডিয়ানে বসিয়ে দাও তাহলে অঙ্কটা অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। সো একটা কোণ হচ্ছে আমার, আমি সিরিয়ালি লিখি, একটা হচ্ছে x,
এটা মাঝখানে অর্থাৎ 3x ডিভাইডেড বাই 2 প্লাস 2x, এটা সমান কত? পাই রেডিয়ান, যেহেতু রেডিয়ান পরিমাপ করতে বলা হয়েছে। সো তুমি যদি এখান থেকে করো 2x প্লাস 3x প্লাস 4x পাও ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। অথবা তুমি বলতে পারো এখান থেকে 6, এখানে রয়েছে কত 7 9x ডিভাইডেড বাই 2 পাই রেডিয়ান। তুমি এখান থেকে x এর একটা ভ্যালু পাবে, x এর ভ্যালু কত পেলে 2 পাই ডিভাইডেড বাই 9। সো একটা কোণের পরিমাণ কি তুমি পেয়ে গিয়েছো না, এটা রেডিয়ানের পরিমাপে। সো x এর মান তুমি জেনে গিয়েছো, তুমি এখন কি এটা বের করতে পারবে না বৃহত্তম কোণ, জাস্ট x এর ভ্যালুটা বসিয়ে দিবে এবং অপর যে কোণটা সেটার ক্ষেত্রে x এর ভ্যালু বসিয়ে দিবে, তাহলে তিনটা কোণই কি তোমার রেডিয়ান পরিমাপে হয়ে গেল। খুব সহজ। এবার আমরা একটা লাস্ট যে ম্যাথটা দেখব, সেটা হচ্ছে আমাদের s is equal to r theta related, অর্থাৎ বৃত্তের চাপ, বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্রে উৎপন্ন কোণ। সো এই ক্ষেত্রে তোমাকে যে ইনফরমেশন বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে শাহেদ একটি সাইকেল চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ড একটি বৃত্তচাপ অতিক্রম করেছে। এটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে একটা বৃত্তচাপ সে অতিক্রম করেছে কত সেকেন্ডে? টাইম হচ্ছে কত? 11 সেকেন্ড। এটা হচ্ছে তার কেন্দ্র, ধরো এতটুকু অংশ হচ্ছে সেই আমার বৃত্তচাপটা এটা। এখন বলেছে যে যদি চাপটি কেন্দ্রে, অর্থাৎ এই যে চাপটুকু রয়েছে এই চাপটা কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি বলে দেওয়া আছে, 30 ডিগ্রি। বৃত্তের ব্যাস বলে দেওয়া আছে, দ্যাট মিন্স বৃত্তের ব্যাস হচ্ছে কি আমার এটা, এই বৃত্তের ব্যাস বলে দেওয়া আছে 210 মিটার। বৃত্তের ব্যাস হচ্ছে এটা ডি ধরলাম, ডায়ামিটার, এবং ব্যাস কত? 210। আচ্ছা, তোমাকে এখন কি কি ইনফরমেশন দেওয়া আছে? থিটা কোণ দেওয়া আছে, ব্যাস অথবা এখান থেকে তুমি ব্যাসার্ধ বের করতে পারবে, সো আর দেওয়া আছে, টি দেওয়া আছে, এবং বলা হয়েছে শাহেদের গতিবেগ কত। শাহেদের গতিবেগ কত? গতিবেগ কত বলতে কি বুঝাই আমরা? প্রতি সেকেন্ডে বা যেই সময়টা থাকবে সেই সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, তাই না? সো আমার কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখো তো। আমরা জানি s ইজ ইকুয়াল টু কি r থিটা, তাই না? এখানে s কি আমার দেওয়া আছে? ও কতটুকু চাপ গিয়েছে, অর্থাৎ এবি অংশ কি আমার দেওয়া আছে? দেওয়া কিন্তু নেই। আমার কি দেওয়া আছে? r কিভাবে দেওয়া আছে? এইখান থেকে আমরা জানি d ইজ ইকুয়াল টু 2r। সো এখান থেকে আমি r সমান সমান বলতে পারি d বাই 2, যেখানে d হচ্ছে 210 ডিভাইডেড বাই 2। এখান থেকে মান আসবে হচ্ছে, তুমি যদি ক্যালকুলেশন করো 201 ডিভাইডেড বাই 2 পাচ্ছি 100.5। এটা কি আর। থিটা তোমার ডিগ্রিতে দেওয়া আছে, আমরা জানি কি যেহেতু আমরা এটা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছি, সো আমরা এটা রেডিয়ানে কনভার্ট করব। সো রেডিয়ানের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান, সো 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180, আর এখানে আমার কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কত হবে? 30 ইন্টু পাই বাই 180। খুব সহজ। তো আমি সবগুলো মানে কিন্তু এখানে জানি, আমি কি করব? বসিয়ে দিব। 5 ইন্টু থিটা হচ্ছে 30 ইন্টু পাই বাই 180। এখান থেকে কাটাকাটি করলে তোমার এখানে 6 থাকছে। সো আলটিমেটলি তুমি এস কত পাচ্ছ দেখো তো, 100.5 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 6 পাচ্ছি, তাই না? 6। সো আমার অ্যান্সার বৃত্তচাপটা কত আসছে বা অতিক্রান্ত দূরত্ব আসছে 52.622। যেহেতু 1 এর পর 8 এসেছে, 5 এর থেকে এটা বড়, সো 1 যোগ হয়ে যাবে থার্ড ডিজিটে। সো এতটুকু কি আমার এস পেয়ে গিয়েছি। আমাকে বলেছে গতিবেগ বের করতে। দেখো আমরা জানি বেগ সমান সমান কি? যে দূরত্ব ডিভাইডেড বাই সময়। এটাকে আরেকভাবে বলা যায়, এটা তোমরা ফিজিক্সে পড়েছো, এটাকে আরেকভাবে বলা যায় যে ও যে এতখানি দূরত্ব অতিক্রম করেছে এটা কতটুকু সময় করেছে? এই 11 সেকেন্ডে করেছে। তার মানে ও, এটাকে যদি আমি একটু ভালো করে লিখি, এখানে যদি আমি লিখতে চাই যে 11 সেকেন্ডে, এটা বাংলাতেই লিখি,
11 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে, দূরত্ব বা বৃত্তচাপ যেটাই বলো না কেন, অতিক্রম করে কতটুকু? এই যে 52.622 মিটার। এখন আমাকে বলেছে গতিবেগ, তার মানে হারটা বের করতে হবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে। দ্যাট মিন্স 1 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 52.622 ডিভাইডেড বাই 11। তাহলে এখান থেকে তুমি যে অ্যান্সারটা পাবে সেটাই হবে হচ্ছে শাহেদের গতিবেগ। তো এটা ছিল আমাদের এস ইজ ইকুয়াল টু আর থিটা রিলেটেড একটা ম্যাথ। আশা করছি তোমরা বুঝেছো। যারা এই ম্যাথটা অলরেডি করেছো তারা আমাকে একটা অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দাও। আমি দেখতে চাই যে তোমাদের কি এসেছে। আমি একটু দেখি কত আসে 52.622 ডিভাইডেড বাই 11, কত আসে? আসছে 4.78। ইয়েস, রাশেদ আলম তুমি আমাদেরকে সঠিক উত্তর দিয়েছো, 4.78। শিহাব হোসেন বলেছো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভাইয়া। তোমরা অনেকে কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের এই সাথে শেষ হয়ে গেল 8.1। এবার আমরা চলে যাবো কোথায় বলতো? 8.2 তে। 8.2 তে মেইনলি যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমরা জানি, কিন্তু তারপরও আরেকটু ভালোভাবে বোঝার জন্য জিনিসগুলো রিকল করা আর কি। সো 8.2 তে আমরা মেইনলি কি কি জিনিস শিখবো সেটা একটু বলি। আমরা শিখবো হচ্ছে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কেমন হয়ে থাকে। আচ্ছা, আমরা জানি সাইন থিটার বিপরীত টার্ম কি বলতো? 1 ডিভাইডেড বাই কোসেক থিটা, 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। কোসেক থিটার ক্ষেত্রেও সেম ভাবে ট্যান থিটার বিপরীত টার্ম কি বলতো? 1 ডিভাইডেড বাই কট থিটা। এবং সেক থিটার বিপরীত টার্ম হচ্ছে 1 ডিভাইডেড বাই কস থিটা। এই অনুপাতগুলো তো আমরা জানি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে আপু সাইন থিটার অনুপাত সমান সমান কি? সমকোণী ত্রিভুজ, এটা কিভাবে বের করব? আচ্ছা, সো আমরা এটা একটু দেখে নেই যে কিভাবে জিনিসটা হবে, এটা একটু পরে দেখাই। প্রথমে আসো, একটা ত্রিভুজের ক্ষেত্রে সাইন অনুপাত কত হবে, কজ অনুপাত কত হবে এবং ট্যান অনুপাত কত হবে। খেয়াল করো, এটা হচ্ছে আমার এবিসি, একটা সমকোণী ত্রিভুজ। লক্ষ্য করো, সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে, খেয়াল করবে সমকোণ বা 90 ডিগ্রি এর বিপরীত যে বাহুটা থাকবে সেটা হবে তোমার অতিভুজ। অতিভুজ এখন থিটার উপর ডিপেন্ড করবে, থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কি 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এখন আমি থিটা ধরলাম হচ্ছে আমার এইটা। সো তুমি যেটাকে থিটা ধরবা, থিটার বিপরীত বাহুটা হবে লম্ব। সো এই থিটার বিপরীত বাহুটা হচ্ছে এটা, সো এটা হচ্ছে আমার লম্ব। সো অবশিষ্ট কে থাকে? ভূমি। খুব সহজ, তাই না? এখন এই ত্রিভুজের জন্য আমি যদি সাইনের অনুপাত বের করতে চাই, আমরা জানি সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই অনুপাতগুলো না মনে রাখার জন্য একটা মজার ছন্দ আছে, সেটা কি রকম একটু লিখি। সেটা হচ্ছে সাগরে লবণ অনেক, লবণ অনেক। এখানে সাগর বলতে আমি বোঝাচ্ছি সাইন থিটা, লবণ বলতে বোঝাচ্ছি লম্ব, অনেক বলতে বোঝাচ্ছি অতিভুজ। এগুলো পুরান পড়াশোনা, তাই না? তারপর একটু রিকল করি যাতে করে ব্রেইনে এটা এক্সারসাইজ হয়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে কস থিটা। কস থিটা, কস থিটার মনে রাখার জন্য আমরা জানি যেটা কবরে ভূত অনেক, ভূত অনেক। আচ্ছা, কবরে বলতে বোঝাচ্ছি কস থিটা, ভূত মানে হচ্ছে ভূমি, অনেক বলতে বোঝাচ্ছি অতিভুজ। সো এই হচ্ছে আমার ব্যাপার। এবং সর্বশেষ যে টার্মটা থাকে সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটার সমান হচ্ছে আমরা জানি টেরা লম্বা ভূত। এখানে টেরা বলতে বোঝাচ্ছি ট্যান থিটা, লম্বা দ্বারা বোঝাচ্ছি লম্ব এবং ভূত দ্বারা বোঝাচ্ছি ভূমি। সো এই তিনটা অনুপাত যদি তুমি ভালো করে জানো, তুমি তাদের বিপরীত যে টার্মগুলো আছে সেগুলো বের করতে পারবে না? খুব সহজ, ঠিক তার উল্টাটা হয়ে যাবে, তাই না? সো এই ছিল 8.3 এর জন্য বেসিক যে আলোচনা। আরো কি কি জিনিস লাগবে সেটা আমরা একটু দেখি এখন। সো এগুলো হচ্ছে আমাদের 8.2 এর জন্য লাগবে। আরো কি কি লাগবে সেটাও একটু দেখি। আর যেটা লাগবে সেটা হচ্ছে বিভিন্ন চতুর্ভাগে
ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নগুলো কেমন হবে? এই ক্ষেত্রে তিনটা সূত্র আমরা জানবো, এগুলোকে অভেদাবলীও বলা হয়। একটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, একটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই তিনটা সূত্র আমাদের মেইনলি লাগবে। আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন কেমন হবে। এইটা কিভাবে এসেছে সেটা আমার অলরেডি একাডেমিক ভিডিওগুলো করা আছে। তোমাদের যাদের যাদের বুঝতে সমস্যা বা কোয়েশ্চেন আছে যে আপু এটা কিভাবে হলো, এটার পিছনে যে কাহিনীটা সেটা কেমনে কি হলো, এগুলো না সবকিছু একাডেমিক ভিডিওতে করেছি। এটা যেহেতু তোমাদের একটা রিভিশন ক্লাস, সো আমরা এখানে জাস্ট বেসিক জিনিসগুলো দেখবো, মনে রাখার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো দেখবো। সো এই ক্ষেত্রে অনুপাতের যেই চিহ্নগুলো হবে বিভিন্ন চতুর্ভাগে, সেটার জন্য প্রথম চতুর্ভাগে সবগুলো পজিটিভ হবে, অল পজিটিভ। সেকেন্ড চতুর্ভাগে আমার সাইন এবং সাইন থিটা এবং কোসেক থিটা হচ্ছে পজিটিভ হবে। তৃতীয় চতুর্ভাগে আমার ট্যান থিটা কট থিটা পজিটিভ হবে। চতুর্থ চতুর্ভাগে আমার কস থিটা এবং সেক থিটা পজিটিভ হবে। তো এইটা কিভাবে মনে রাখা যায়? এটা মনে রাখার জন্য সূত্র হচ্ছে অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। দেখো তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের কিন্তু সবারই কেমিস্ট্রি নিতেই হয়, তাই না? সো এটা সেরকম একটা ফর্মুলা। সো অল দ্বারা বোঝাচ্ছি আমি ফার্স্ট কোঅর্ডিনেটের সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। সেকেন্ড কোঅর্ডিনেটে স্টুডেন্টস দ্বারা বোঝাচ্ছি সাইন এবং সাইনের বিপরীত টার্ম কোসেক থিটা পজিটিভ। টেক দ্বারা বোঝাচ্ছি থার্ড কোঅর্ডিনেটে ট্যান এবং এর বিপরীত টার্ম কট থিটা পজিটিভ, কট থিটা। এবং সর্বশেষ কেমিস্ট্রি দ্বারা বোঝাচ্ছি কস থিটা এবং সেক থিটা। সো এই জিনিসগুলো আমাদের মেইনলি লাগবে। এবং সর্বশেষ যে জিনিসটা লাগবে 8.2 এর যে ম্যাথ গুলো রয়েছে সেগুলোর জন্য, সেটা হচ্ছে সীমাবদ্ধতা। ত্রিকোণমিতিক অনুপাতের সীমাবদ্ধতাটা আসলে কি? খেয়াল করবে সাইনের যে মানটা থাকে, আচ্ছা আমি এটা বলার আগে একটু দেখে নিতে চাই যে কে কে অলরেডি অ্যাটেন্টিভলি আমাদের ক্লাসটা করছো। আমাদের সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়েছো। আচ্ছা, অনেকে বলছো আপু প্রশ্ন করো। আচ্ছা, তোমরা কি আমাকে তাহলে, যেহেতু প্রশ্ন করতে বলাই হয়েছে, সো তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে সাইনের মানের রেঞ্জ কত, অর্থাৎ সাইনের মান কত কত হতে পারবে, এটা আমাকে একটু কমেন্ট জানিয়ে দাও। যেহেতু বলেছো প্রশ্ন করতে, সো আমি প্রশ্ন অলরেডি করে ফেলেছি, এখন দেখি কে কে অ্যান্সার দিচ্ছ। ওয়াহিদা পারভিন সুমি লিখেছো যে আমি দেখছি, থ্যাংক ইউ আপু। অনেকেই আছো, যাক ভালো লাগছে। সাইমা আফরিন বলছো আপু আমি করছি। আচ্ছা, শিহাব হোসেন লিখেছো 1 থেকে 180 ডিগ্রি। আচ্ছা, হয়নি ভাইয়া। আমি মান জানতে চাই। এক্স্যাক্টলি, তাহসান আবির সঠিক উত্তর দিয়েছো যে -1 থেকে +1। অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে, তুমি অনেক ভালো, অনেক তাড়াতাড়ি অ্যান্সারটি দিয়েছো। সো এটাই হচ্ছে মূলত কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে আরেকটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে সেকের মান কত কত হতে পারে, এটা একটু জানাও। সেকের মান কতটুকু হতে পারে? আচ্ছা, ওয়াহিদা পারভিন সুমি বলছে আপু তুমি বলে দাও। আহমেদ আল জুবাইর আনাম, তুমি খুব সুন্দরভাবে জিনিসটি দেখিয়েছো, রেঞ্জটা দেখিয়েছো। এখানে তুমি ইকুয়াল সাইনটা দিতে একটু ভুলে গিয়েছো ভাইয়া, এটা আমি একটু দেখিয়ে দিব। শামসুল হুদা বাবুল বলেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। জয়ন্ত দেব রকি, তুমি এখনো সঠিক উত্তর দিতে পারোনি, সো আমি বলে দিব 1 টু, আচ্ছা ইরফান উল্লাহ বলেছো 1 টু ইনফিনিটি, এটা একটা মান, আরেকটা মান আছে সেটা একটু আমাকে জানিয়ে দাও তো। আচ্ছা, ইসলাম এমডি নূর জানাচ্ছে এক্সিলেন্ট। আচ্ছা, অনেকেই কিন্তু আছো, কিন্তু কেউ এখনো কিন্তু আমাদেরকে অ্যান্সারটি দিতে পারোনি। যারা পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেকেই দিতে পেরেছিলে, আবার অনেকে পারোনি। তো যারা পারোনি তাদের জন্য বলছি, এবং যারা পারো তাদের জন্য বলছি, সেটা হচ্ছে সাইনের যে মানটা থাকবে, সাইন থিটার মানের রেঞ্জটা হচ্ছে +1 এর থেকে ছোট কিন্তু -1 থেকে বড়। কজেরটার রেঞ্জ হচ্ছে +1 থেকে ছোট
-1 থেকে বড়। সাইন থিটা যেহেতু, এটাকে যদি একটু সংখ্যা রেখে দেখাতে চাই, ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে ধরো 1, আচ্ছা -1, তাই না? আচ্ছা, তো সাইন এবং কস থিটা, সাইন থিটা এবং কস থিটা এরা হচ্ছে এই দুইটা রেঞ্জের ভিতরে পড়ছে, তাই না? এদের সাইন থিটার বিপরীত টার্মটা হচ্ছে 1/cos থিটা, 1/cosec থিটা। তার মানে তোমার সাইন থিটা যেটা হবে তার বিপরীতটা হবে কোসেক থিটা। তারপর তোমার কস থিটা, কস থিটার বিপরীত টার্মটা হচ্ছে 1/sec থিটা, তাই না? সো তোমার সাইনের মান থাকছে এই রেঞ্জের ভিতরে, যেহেতু কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, তার মানে কোসেক থিটার মানটা হবে +1 থেকে অসীম পর্যন্ত এবং -1 থেকে অসীম পর্যন্ত, কিন্তু এতটুকু রেঞ্জের মানটা হতে পারবে না। এটাই হচ্ছে তোমার ত্রিকোণমিতিক অনুপাতের জন্য সীমাবদ্ধতা। অনুরূপভাবে তুমি সেক থিটার জন্য সেম কথা বলতে পারো, কেননা কস থিটার মান হচ্ছে তোমার -1 থেকে 1 পর্যন্ত, যেহেতু সেক থিটা কস থিটার বিপরীত, তার মানে ও এই 1 থেকে বড় হবে, -1 এর থেকে আবার ছোট হবে। কিন্তু ট্যান এবং কটের ক্ষেত্রে মানের কোনো সীমা নির্ধারণ করা যায় না। তো এই ছিল ব্যাপার মূলত 8.2 এর জন্য। এখন আমরা ম্যাথে চলে যাব, অর্থাৎ গাণিতিক সমস্যা। এখন তোমরা অনেক মজা পাবে, এতক্ষণ কিছু বোরিং বোরিং কথাবার্তা বলেছি, কিন্তু এগুলো ছাড়া কিন্তু আসলে ম্যাথ সলভ করা খুবই টাফ, কারণ এগুলো যদি ভালো মতো না জানো তুমি কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে না। তো চলো আমরা কোন কোন ম্যাথ দেখবো সেটা একটু দেখে ফেলি। আমরা এখন যেটা দেখবো সেটাতে বলা আছে যে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x। এটা হলে দেখাও যে sin থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার প্লাস 1। আচ্ছা, এই জিনিসগুলো যদি একটু মাথা ঘেটে দেখো, ভালোভাবে যদি দেখো, তুমি কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবে। তো তার জন্য তোমার একটু কনসেন্ট্রেশনটা রাখতে হবে। খেয়াল করো, প্রশ্নে বলেছে সাইন থিটা, প্রশ্নে দেওয়া আছে ট্যান থিটা এবং সেক থিটা। কিভাবে তুমি সাইন থিটা আনতে পারো একটু চিন্তা করো তো। আমরা জানি ট্যান থিটা সমান সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, তাই না? আবার সেক থিটা সমান সমান জানি 1/cos থিটা। সো এইখান থেকে আমি লিখতে পারি, দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x। এখন আমি কি করব, সিম্পলিফাই করব। সো tan থিটাকে আমি লিখতে পারি sin থিটা বাই cos থিটা, এটাকে লিখতে পারি 1/cos থিটা ইজ ইকুয়াল টু x, বা আমি লিখতে পারি cos থিটা, লসাগু করলাম, sin থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু x। এখন দেখো প্রশ্নে কি তোমার x স্কয়ার আছে, তাই না? তার মানে তোমার এখানে বর্গ করতে হবে। সো তুমি যদি উভয় পক্ষকে বর্গ করো তাহলে পাচ্ছ, যদি এটাকে এভাবে লিখি যে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, নিচে হচ্ছে যেহেতু স্কয়ার তার মানে cos স্কয়ার থিটা, আর এখানে x স্কয়ার। এবার খেয়াল করো কিভাবে তুমি sin থিটা আনতে পারো। খেয়াল করো, আমরা বলেছিলাম সূত্রের ক্ষেত্রে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1। লক্ষ্য করবে যে এই যে ইনফরমেশন গুলো আমি বলেছি এগুলো যদি ভালো করে মাথায় রাখো, এই জিনিসগুলো দিয়ে ভিতরে ভিতরে খেলাধুলা করে তুমি আলটিমেটলি জিনিসটা সলভ করতে পারবে। সো এইখান থেকে আমি cos স্কয়ার থিটাকে উঠিয়ে দিব। কিভাবে উঠাতে পারবো, cos স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। সো আমি এখানে যেটা লিখবো, উপরে আমার 1 প্লাস sin থিটা হোল স্কয়ার থাকলো, নিচে থাকবে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু x স্কয়ার। সো এটা বেশি নিচে হয়ে যাচ্ছে, তোমাদের অনেকের দেখতে সমস্যা হতে পারে, সো আমি এই জায়গাতে চলে যাচ্ছি। এবার খেয়াল করো তুমি কিভাবে sin থিটা আনবে। এই জিনিসটা যদি একটু খেয়াল করো, এটা কোন সূত্রে যায় বলো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যায় না? আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? সো আমরা এখন কি করব, এই জায়গাতে এটা বসাই দিব। সো পাচ্ছি, বা 1 প্লাস sin থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই
1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু আমার এক্স স্কোয়ার। বা দেখো এখানে কি আমার 1 প্লাস সাইন থিটা দুইটা আছে তাই না, হোল স্কোয়ার, নিচে আমার একটা আছে, সো উপরে একটা থাকবে 1 প্লাস সাইন থিটা থাকলো, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা দেখো আমি কিন্তু অলমোস্ট চলে আসছি আমার প্রমাণের দিকে। সাইন থিটা সাইন থিটা, এখন আমার 1 কে ভ্যানিশ করতে হবে, সেটার জন্য আমি কি করতে পারি, আবার আমার ডান পক্ষে কিন্তু -1 এবং +1 লাগবে। সো এটার ক্ষেত্রে আমি কি করতে পারি একটু চিন্তা করো তো। আমি যদি এটার ক্ষেত্রে উল্টিয়ে দিই, অর্থাৎ এটাকে যদি আমি এরকম করি, ধরো যোজন এবং বিয়োজন, আমরা তো জানি যে যোজন বিয়োজন মানে কি, লবের সাথে হর যোগ করব, নিচে লবের থেকে হর বাদ দিব, এটা জানি। কিন্তু দেখো উপরের টার্মটা কি রয়েছে, উপরে মাইনাস রয়েছে, নিচে যোগ রয়েছে, তাহলে তুমি যেটা করবে সেটা হচ্ছে বিয়োজন যোজন, মানে উল্টাটা, বিয়োজন যোজন। বিয়োজন মানে হচ্ছে লব থেকে তুমি হর বাদ দিবে, যোজন মানে হচ্ছে লবের সাথে হর যোগ করবে। সো লব কি আমার এখানে 1 প্লাস সাইন থিটা, এটার সাথে কি করব বিয়োজন না, সো 1 মাইনাস সাইন থিটা করলাম, নিচে কি করছি যোজন করছি, সো 1 প্লাস সাইন থিটা, এটার সাথে কি যোগ করব 1 মাইনাস সাইন থিটা। এবং দেখো এক্স এর নিচে কি একটা 1 আছে না, মনে মনে একটা 1, যেহেতু 1 দ্বারা ভাগ করলে সেটা আলটিমেটলি ওটাই থাকে। সো আমরা এখানে লিখতে পারছি যেহেতু বিয়োজন করছি এক্স স্কোয়ার -1, লবের থেকে হর বাদ, লবের সাথে হর যোগ। সো এখন যদি তুমি একটু ক্যালকুলেশন করো, দেখো তুমি পাচ্ছ -1 প্লাস সাইন থিটা, নিচে পাচ্ছ 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার -1 এক্স স্কোয়ার +1। সো তুমি যদি দেখো এখানে এই -1 +1 এবং -1 কাটাকাটি হয়ে যাচ্ছে, 2 সাইন থিটা থাকছে, নিচে থাকছে 2, এবং এখানে আলটিমেটলি এক্স স্কোয়ার -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার +1। সো কাটাকাটি করলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার -1 এক্স স্কোয়ার +1, যেটা আমার প্রশ্নে বলা ছিল। সো এটাকে আমি দেখে ফেলেছি, সো আলটিমেটলি শোড। সো এই ছিল মূলত 8.2 এর যে ম্যাথগুলো। আরেকটা যে ম্যাথটা দেখবো, এগুলো ইন ডিটেলস বোঝানোর কারণে একটু সময় যাচ্ছে, তোমরা যারা অনেকেই বুঝো না তাদের জন্য মেইনলি এটা বোঝানো হচ্ছে ইন ডিটেলসে, যে আপু এই জিনিসটা কিভাবে হচ্ছে, যাতে করে অ্যাটলিস্ট পরীক্ষার খাতায় তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারো। আচ্ছা এরপরে 8.2 এর সর্বশেষ যে ম্যাথটা আমরা দেখব। আচ্ছা অনেকে আমাকে বলেছো যে এটা অনেক ইজি, হ্যাঁ ভাইয়া অনেক ইজি, কিন্তু অনেকে সিস্টেমটা বুঝে না। দেখো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করালাম, এভাবে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করলে আসলে এই ম্যাথগুলো অনেক ইজি। আচ্ছা অনেক আগেই শেষ করে দিয়েছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেকেই আছো। এখন সর্বশেষ যে ম্যাথটা আমরা দেখবো সেটা হচ্ছে দেওয়া আছে a cos থিটা মাইনাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সি। এটা হলে আমাকে দেখাতে বলা হয়েছে যে a sin থিটা প্লাস b cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। আচ্ছা খেয়াল করো তোমার দেওয়া আছে এই টার্মটা, কিন্তু আনতে হবে a এর থেকে sin থিটা, b এর সাথে cos থিটা। সো তুমি যেটা ফার্স্টে করবা সেটা হচ্ছে a cos থিটা মাইনাস b sin থিটা ইজ ইকুয়াল টু c। দেখো এখানে c স্কয়ার আছে তাই না, তারপরে উভয় পক্ষকে যদি আমি স্কয়ার করে দেই তাহলে যেটা হয়ে যায় এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে পড়ে। সো আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab, এটা ab যেহেতু আমি একসাথে করে লিখে দিচ্ছি, sin থিটা প্লাস b স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু c স্কয়ার। খেয়াল করো এর সাথে সাইন আনতে হবে, কিভাবে আনবা, cos এর জায়গায় কি করব আমরা, ওই যে সূত্রগুলো শিখেছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সো সেটা বসাবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে এখানে মাইনাস 2ab cos থিটা sin থিটা প্লাস b এর সাথে cos, তার মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু c স্কয়ার।
বা আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস a স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2ab cos থিটা সাইন থিটা প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু c স্কয়ার। সো এইখান থেকে দেখো তোমার সিঙ্গেল সিঙ্গেল যে টার্ম গুলো রয়েছে সেগুলোতে তুমি যদি নিয়ে আসো এই অংশটুকু এবং এটাকে যদি এদিকে নিয়ে আসো এবং এই সংখ্যাগুলোকে যদি এদিকে নিয়ে আসো তাহলে থাকছে এদিকে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার থাকছে এবং ওই পক্ষে থাকছে a স্কয়ার। আমি এটাকে একবারে লিখি সাইন থিটা হোল স্কয়ার, এটা প্লাস হয়ে যাবে 2a সাইন থিটা লিখতে পারি, b cos থিটা লিখতে পারি এবং প্লাস b cos থিটা হোল স্কয়ার লিখতে পারি। এবার দেখো এই যে অংশটুকু রয়েছে এটাকে আমি কি লিখতে পারি বলতো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার, এটার হোল স্কয়ার সমান সমান হচ্ছে আমার এই টার্মটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। সো আলটিমেটলি রুটটা যদি আমি উঠিয়ে দেই তাহলে কি আসছে, তাহলে আসছে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এটাই আসলে আমাকে মূলত দেখাতে বলা হয়েছে। তো আশা করছি তোমরা এতটুকু খুব ভালোভাবে বুঝেছো এবং আমরা এখন সর্বশেষ যে অংশটা দেখবো সেটা হচ্ছে 8.3 এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 8.3 এর যে ম্যাথ গুলো সেগুলো। আচ্ছা 8.3, সো 8.3 তে আমরা মূলত যেগুলো দেখবো সেটা হচ্ছে, খেয়াল রাখবে এটা মাথায় রাখতে হবে, সাইন মাইনাস থিটা আলটিমেটলি মাইনাস সাইন থিটা দিবে সাইন থিটা, কস মাইনাস থিটা কস থিটা অর্থাৎ পজিটিভ একটা আউটপুট দিবে, ট্যান মাইনাস থিটা হবে হচ্ছে মাইনাস ট্যান থিটা। শুধুমাত্র কজের ক্ষেত্রেই পজিটিভ একটা আউটপুট আসবে, কজ যেহেতু পজিটিভ আউটপুট আসছে তার মানে এখান থেকে আমি সেকও একটা পজিটিভ আউটপুট পাবো, দ্যাট মিন্স এটা হবে এবং বাদবাকি সবগুলো অনুপাতের ক্ষেত্রে এই মাইনাসটা থেকে যাবে। আচ্ছা এবার আসো অ্যাঙ্গেল থাকলে বা বিভিন্ন কোণ দেওয়া থাকলে সেটা আমরা কিভাবে সলভ করব। এটার ক্ষেত্রে একটা নিয়ম, সেটা হচ্ছে যে কোণ দেওয়া থাকবে সেটাকে আমরা এমন ভাবে ভাঙাবো, যেহেতু আমরা এটা রেডিয়ানে কনভার্ট করছি তাই না, সো আমরা এমন ভাবে অ্যাঙ্গেলটাকে ভাঙাবো যাতে সেটা n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা হয়। আচ্ছা এখন অনেকের প্রশ্ন হচ্ছে আপু পাই বাই 2 আসলে কি? পাই বাই 2 আসলে কিছুই না ভাইয়া, পাই বাই 2 হচ্ছে 90 ডিগ্রি। আমরা রেডিয়ানে যখন করি তখন এটা এইভাবে লিখি, যেমন ধরো পাই বাই 2 কে আমরা এইভাবে লিখি 90 ডিগ্রি, তারপর তুমি যদি দেখো 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে লেখা যায় পাই বাই 3, তুমি যদি লেখো 45 ডিগ্রি এটাকে লেখা যায় পাই বাই 4, তুমি যদি লেখো 30 ডিগ্রি 30 ডিগ্রিকে লেখা যায় পাই বাই 6, সেম জিনিসই কিন্তু আসলে, তাই না? তো এখন এই 8.3 তে মূলত এই একটা সূত্র দিয়ে আসলে সব কাজ করতে হবে। তো আসলে একটা গাণিতিক উদাহরণ দিয়ে আমি অঙ্কটা বুঝিয়ে দেই। সেটা হচ্ছে ধরো তোমাকে মান নির্ণয় করতে বলা হয়েছে cos minus 25 pi by
সাউন্ড শোনা যাচ্ছে না, তোমরা কি এখন সাউন্ড শুনতে পাচ্ছ কিনা একটু যদি বলবা। আচ্ছা, এখন কি কথা শোনা যাচ্ছে, একটু যদি আমাকে জানাও। আচ্ছা, এখনো বলছো। আচ্ছা, আহমেদ বিন মাহবুব বলছো হ্যাঁ সাউন্ড শোনা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি একটু বোঝাতে পারি ব্যাপারটা কি হচ্ছে। এখন আমরা সর্বশেষ যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে কজ মান নির্ণয় করো, মান নির্ণয় করো, মান নির্ণয় করো। সেটা হচ্ছে cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 5 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 7 পাই বাই 8। আবার গেছে? কই শোনা যাচ্ছে তো? আচ্ছা, তোমাদের কি সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে একটু আরেকবার বলো তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার তোমাদের সাউন্ড শোনা যাচ্ছে। তো আমি একটু রিপিট করি আবার যে কথাটা আমি বলেছিলাম। সেটা হচ্ছে যে যেটা বলেছিলাম সেটা হচ্ছে n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, এই আকারে আমাকে ভাঙাতে হবে। যেখানে n এর মান যদি তোমার জোড় হয়, জোড় হলে সেই ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো রূপান্তর হবে না, রূপান্তর হবে না। কিন্তু যদি সেটা বিজোড় হয় তাহলে সেটা কি হবে? রূপান্তর হবে। রূপান্তর হবে সেটা আবার কিভাবে হবে? সেটা হবে সাইন থিটা যদি থাকে সেটা কস থিটা হয়ে যাবে, কস থিটা থাকলে সেটা সাইন থিটা হয়ে যাবে। আবার যদি ট্যান থিটা থাকে সেটা হয়ে যাবে কট থিটা, কট থিটা হয়ে যাবে ট্যান থিটা। এবং লাস্ট এই টার্মটা সেটা হচ্ছে সেক থিটা থাকলে সেটা হয়ে যাবে কসেক থিটা, আর কসেক থিটা থাকলে সেটা হয়ে যাবে সেক থিটা। এটাই ছিল মূলত আমাদের আলোচনা। তো এখন আমরা এই সরলটা করি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের অনেকে আচ্ছা বলছো, প্লিজ রিপিট এগেইন। আচ্ছা ভাইয়া, তোমাদের কোথায় একটু সমস্যা হচ্ছে আমাকে আরেকবার একটু বলো। আচ্ছা, সবাই বলছো এখন শোনা যাচ্ছে। সো এখন আমি কিন্তু এই ম্যাথটা শুরু করতে পারি। সো ম্যাথটা শুরু করবার আগে খেয়াল করো আমার এই যে অংশটুকু রয়েছে এই cos স্কয়ার, হ্যাঁ অ্যান্সার অনেকে বলেছো 2 আসবে, ঠিক আছে অ্যান্সার 2 আসবে, কিন্তু কিভাবে যে তুমি ভাঙাবা অ্যাঙ্গেলটা সেটা যদি না জানো তোমার অ্যান্সার 2 আসলেও কিন্তু তুমি মার্কস পাবা না। সো তোমার আগে বুঝতে হবে যে কিভাবে 2টা আসে। খেয়াল করো আমরা বলেছিলাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 হয়। তো এখানে আমার পদ সংখ্যা কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। সো এই চারটার জন্য আমার জোড়া কয়টা হবে বলো তো? এরকম জোড়া দুইটা। সো দুইটা জোড়া করার জন্য এখানে একটু ভালো করে খেয়াল করো, সব থেকে ছোট অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই 8 এবং সেটা cos স্কয়ার আছে। সো এইটাকে আমার চেঞ্জ করার কোনো দরকার নেই, আমি কি করব এটাকে এরকমই রেখে দিব, cos স্কয়ার পাই বাই 8 থাকবে। এবার এই অংশটুকু দেখো, আমি সবগুলো যে অ্যাঙ্গেল থাকবে সব অ্যাঙ্গেলকে এই জিনিসে কনভার্ট করার চেষ্টা করব, দেখব যে কিভাবে জিনিসটা চেঞ্জ হয়। সো আমি লিখলাম cos স্কয়ার, এই স্কয়ার যদি থাকে তাহলে প্লাস মাইনাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ মাইনাসও যদি হয় সেটা স্কয়ার হয়ে প্লাস হয়ে যাবে। সো আমার যেটা চিন্তা করতে হবে অনুপাত কিভাবে রূপান্তরিত হচ্ছে এই ক্ষেত্রে। সো আমি প্রথমে কি করব, পাই বাই 8 লিখবো। এখন দেখো তো এটার সাথে কত কি ক্যালকুলেশন করলে আমার পাই বাই 8 আসে। আমার টার্গেট হচ্ছে দুইটা সাইন আনা, এখন কিভাবে আনবো সেটাই হচ্ছে মেইন টার্গেট। সো আমি যেহেতু সাইন আনবো তার মানে কি পাই বাই 2 আমি রাখবো, তাই না? কারণ পাই বাই 2 এর বিজোড় গুণিতক থাকলে রূপান্তর ঘটবে, আর যদি জোড় গুণিতক থাকে রূপান্তর ঘটবে না। সো আমি যদি এটা রাখি, দেখো তো লসাগু করি কেমন আসে, এটা আসে 8, এখানে আসে 4 পাই। দ্যাট মিন্স তুমি যদি 4 পাই থেকে একটা পাই বাদ দাও তুমি এই 3 পাই বাই 8 পাও। সো তুমি এখানে মাইনাস দিয়ে দিলে, তোমার এতটুকু কাজ হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে সেকেন্ডটার জন্য, এটার জন্য
এটার ক্ষেত্রে cos স্কয়ার আমি লিখলাম। দেখো এখানে আমার একটা সাইন চলে এসেছে, এখানে একটা cos চলে এসেছে। তো আমার এখানে একটা সাইন লাগবে, একটা cos লাগবে, সেটা কিভাবে আমি আনতে পারবো? আমি এখানে ফার্স্টে π/8 লিখলাম, যেহেতু এটাই হচ্ছে আমার সবথেকে ছোট যে অ্যাঙ্গেলটা সেটা। সো এটা যদি থাকে, এখন আমি কিভাবে জিনিসটা করতে পারি? খেয়াল করো, আমি যদি এখানে π/8 রয়েছে, আমি যদি এখানে তোমার π/2 নিতে চাই, তাই না? যেহেতু আমার রূপান্তর করতে হবে, π/2 নিলাম। সো π/2 নিলে এখানে কি হচ্ছে, লসাগু যদি করি 8 থাকছে, উপরে থাকছে তোমার 4π এবং এখানে থাকছে একটা পাই। তার মানে 5 করার জন্য 4 পাইয়ের সাথে যদি 1 যোগ করো তাহলে কি হয়ে যায়, 5π/8 হয়ে যায়। সো এতটুকু শেষ। এবার আসো আমার এই লাস্টের যে পার্টটুকু, এই দুটো কিন্তু আমার সাইনে কনভার্ট হয়ে গিয়েছে, তাই না? সো এইটাকে এমন ভাবে ভাঙাতে হবে যাতে এটা কজই থাকে। এখন এটা কিভাবে কজই থাকতে পারে? আমরা জানি যদি পাইয়ের হিসেবে আমরা করতে চাই সেই ক্ষেত্রে সেটা কোনো রূপান্তর ঘটবে না, সেটাই হয়ে যাবে। সো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এইভাবে, cos স্কয়ার π/8 এটা এখানে থাকলো, পাই এখানে রাখলাম। এখন এই দুটো যদি আমি যোগ করি, দেখো তো লসাগু করি, 8 থাকছে তাই না, লাগবে 7π, এখানে হচ্ছে 8π মাইনাস এটা, এটা দিলে কিন্তু আমার এটা মিলে যাচ্ছে, তাই না? সো আমি এখন কি পাচ্ছি বলতো? এখন পাচ্ছি cos স্কয়ার π/8। দেখো এখানে π/2 এর বিজোড় গুণিতক আছে, কারণ কি এখানে 1 আছে, 1 হচ্ছে বিজোড় সংখ্যা। এখন যেহেতু π/2 এর বিজোড় গুণিতক আছে, তার মানে এটা cosটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। সো সাইন স্কয়ার এই অ্যাঙ্গেল π/8 প্লাস এই ক্ষেত্রে আমার কি হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রেও সেম ভাবে এটা সাইনে কনভার্ট হয়ে যাচ্ছে, সাইন স্কয়ার π/8 প্লাস এটা কি হয়ে যাচ্ছে, cos স্কয়ার π/8 হয়ে যাচ্ছে। তোমাদের প্রশ্ন হতে পারে, আপু আপনি তো এই চতুর্ভাগে এসব চিহ্ন টিহ্ন কিছুই করলেন না, এটা আমি কখন করব? যখন কোনো স্কয়ার এসব থাকবে না। যেহেতু এটা স্কয়ার আছে, তার মানে প্লাস মাইনাস যাই হোক না কেন আলটিমেটলি পজিটিভ অ্যান্সার দিবে। সো দেখো এখন কিন্তু আলটিমেটলি আমার দুইটা জোড়া হয়ে গিয়েছে, তাই না? সো এখন আমি বলতে পারি এটা সমান হচ্ছে 1 এবং এটা সমান হচ্ছে 1। সো আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমার 2। সো আমি আশা করব 8.3 এর ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে n ইনটু π/2 প্লাস মাইনাস থিটা, এই জিনিসটা মাথায় রেখে এবং কোন চতুর্ভাগে কোনটা কি পড়ছে সেটা যদি মাথায় রাখতে পারো, 8.3 এর ম্যাথগুলো কিন্তু আসলে খুবই সোজা হয়ে যাবে। সো এইটা ছিল মূলত আমাদের 8.3 নিয়ে আলোচনা। এবার আমরা সর্বশেষ একটা ম্যাথ দেখব, যেটা দিয়ে আমি আশা করছি তোমরা যে পার্টটুকু মিস করেছো সেটা মিস করবে না আর। সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, অনেক অ্যান্সার দিয়েছো। আচ্ছা সর্বশেষ যে অঙ্কটা করছি সেটা হচ্ছে সাইন আলফা -3/2, যেখানে তোমার রেঞ্জ বলা আছে, আলফার রেঞ্জ বলা আছে 3π/2। আচ্ছা এই অংশে দেখো সাইন আলফা এটা বলা আছে, তোমাকে আলফার মানটা বের করতে হবে। খেয়াল করো সাইনের মান এখানে কি আছে বলতো, মাইনাস আছে তাই না? এবং এটার যে রেঞ্জটা কোথায় কোথায় দেওয়া আছে একটু খেয়াল করো তো। π/2 মানে কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে আলফা বড়। 3π/2, 3π/2 কোন কোঅর্ডিনেটে পড়ছে? এটা যদি π/2 হয় 1 2 3, এই 3π/2 অর্থাৎ এটা থেকে ছোট। তার মানে সাইনের মানটা কোথায় পড়ছে, দ্বিতীয় এবং তৃতীয়। কিন্তু সাইনের মান এখানে নেগেটিভ আছে, সাইন দ্বিতীয় চতুর্ভাগে কি নেগেটিভ? সাইন দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ। তার মানে সাইনের জন্য হিসাবে কাউন্ট করতে হবে শুধু এতটুকু, যেহেতু তৃতীয় চতুর্ভাগে সাইনের মান কি নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি সাইন √3/2 কত ডিগ্রি মান এটা বলো তো? সাইন √3/2 হচ্ছে, এটা মাইনাস থাকবে সাইন, এটা হচ্ছে 60 ডিগ্রি মান। 60 ডিগ্রিকে আমরা কিভাবে কাউন্ট করি, π/3 দ্বারা, π/3। আচ্ছা এখন আমার রেঞ্জ হচ্ছে এই পর্যন্ত তাই না? সো এই রেঞ্জের ক্ষেত্রে আমি বলতে পারছি, এই ক্ষেত্রে যেহেতু এটা মাইনাস এসেছে তাহলে আমি বলতে পারছি সাইন এতটুকু হচ্ছে পাই প্লাস এতটুকু, যে ওর মানটা এরকম হয়েছে, দ্যাট মিন্স সাইন পাই প্লাস, অর্থাৎ এই যে তৃতীয় চতুর্ভাগেও গিয়েছে কোনখান থেকে গিয়েছে, এতটুকু পাই যে দেন এতটুকু প্লাস এতটুকু যে
ও মাইনাস হয়েছে। সো আলটিমেটলি সাইন কত পাচ্ছি এখান থেকে 3, এখানে পাচ্ছি 4 পাই। সো আলটিমেটলি এখান থেকে আলফা আমি পাচ্ছি 4 পাই বাই 3। দেখো তো এই 4 পাই বাই 3 এই মানটা কি এই রেঞ্জের ভিতর পড়ে কিনা? হ্যাঁ অবশ্যই পড়ে, যার কারণে এই আলফার মানটা এটা গ্রহণযোগ্য হবে। সো এইগুলো ছিল মূলত তোমাদের 8.3 এর বেসিক যে আলোচনা সেটা। এবার আমরা দেখব একটা সর্বশেষ ম্যাথ, যেটা হচ্ছে তোমাদের সমাধান করতে বলা হতে পারে। সমাধান যদি করতে বলা হয় সেই ক্ষেত্রে তোমরা কিভাবে সমাধান করবে? যদি সমাধান করো প্রশ্নে বলা আছে 2 sin x cos x is equal to sin x, যেখানে x এর রেঞ্জ হচ্ছে তোমার 2 পাই এর থেকে ছোট কিন্তু 0 ডিগ্রি অপেক্ষা বড়। সো এই ক্ষেত্রে x এর মানগুলো বের করতে হবে। সো আমি এটা করার আগে একটু দেখে নিতে চাই কে কি কমেন্ট করছো। আচ্ছা প্লিজ সূত্রগুলো একটু লিখে দেন পাশে। আচ্ছা সূত্রগুলো আমি একটু লিখে দিচ্ছি, তাহলে তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। সূত্রটা হচ্ছে এমন, এই জায়গাতে আমি একটু লিখলাম n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা। এখানে n যদি জোড় হয়, জোড় হলে রূপান্তর হবে না, n যদি বিজোড় হয়, বিজোড় হলে রূপান্তর হবে, তার মানে সাইন হয়ে যাবে কস থিটা। এটা আমরা জানি, আমি অলরেডি বলেছি, তোমরা আশা করছি এখন বুঝতে পারছো। সো এখন আমাদেরকে বলা হয়েছে সমাধান করবার কথা, তাই না? সো এই সমাধানটা আমরা কিভাবে করতে পারি? যেখানে x এর রেঞ্জ বলা আছে 2 পাই থেকে ছোট কিন্তু 0 ডিগ্রি অপেক্ষা বড়। সো প্রথমে আমরা কি করব? উভয় পক্ষকে বর্গ করি। বর্গ করলে কি পাই বলো তো? যদি এই পুরোটাকে আমি হচ্ছে বর্গ করি, তাহলে এই অংশে পাই হচ্ছে 4 sin স্কয়ার x cos স্কয়ার x is equal to sin স্কয়ার x। বা আমি লিখতে পারি, দেখো দুই সাইডে কি আমার sin স্কয়ার x আছে, তাই না? এখানে cos স্কয়ার x টা হচ্ছে ডিস্টার্ব করছে। সো এখন আমরা কি করব? এই cos স্কয়ার x কে উঠিয়ে দিব। কিভাবে? ওই যে সূত্র আমরা জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো এই সূত্র ব্যবহার করে আমরা বাকিটা করব, ইনটু 1 মাইনাস sin স্কয়ার x, বা এখান থেকে পাচ্ছি যদি গুণ করে দাও 4 sin স্কয়ার x মাইনাস 4 sin টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু হচ্ছে sin x স্কয়ার। আচ্ছা এবার আমরা কি করব? যেহেতু দুই সাইডে আমার sin স্কয়ার x আছে, এটা মাইনাস রয়েছে, যেহেতু সর্বোচ্চ পার্ট আমি ডান সাইডে একে নিয়ে গেলাম। লেখা যায় 4 sin টু দি পাওয়ার 4x, এটা এদিকে চলে গেল, মাইনাস 4 sin স্কয়ার x থাকলো, এবং এটা যেহেতু আগে থেকেই আছে এটা থাকলো এখানে, ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে লিখতে পারি 4 sin টু দি পাওয়ার 4x মাইনাস 3 sin স্কয়ার x। এবার আমরা কি করব? কমন নিব। সো কমন যদি নেই, sin স্কয়ার x যদি কমন নেই, তাহলে পাচ্ছি 4 sin স্কয়ার x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তার মানে যেহেতু দুইটা গুণ আকারে 0 আছে, তার মানে এইটা সমান সমান 0, আবার এইটা সমান সমান 0। সো এইটা সমান সমান যদি 0 হয়, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি, আমি এখান থেকে লিখলাম কারণ তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। এই লাইনটা আমি এখান থেকে লিখলাম। তো আমি বলতে পারছি sin স্কয়ার x ইজ ইকুয়াল টু 0 এবং 4 sin স্কয়ার x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা সো এখান থেকে বলো যে রুট যদি উঠিয়ে দাও, sin x ইজ ইকুয়াল টু হচ্ছে 0ই থাকছে, প্লাস মাইনাস 0 এটা কোনো ব্যাপার না। আচ্ছা sin 0 মান কখন হয় বলো তো? sin 0 ডিগ্রি মান হচ্ছে 0 হয়, তাই না? সো এই ক্ষেত্রে আমার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে sin 0 মান একটা পজিটিভ 0 হতে পারে, একটা নেগেটিভ 0 হতে পারে। সো এটা কখন হবে? খেয়াল করো, যখন এই চতুর্ভাগে থাকবে। রেঞ্জ কত কত বলা আছে? 2 পাই এর থেকে ছোট, 0 থেকে বড়। সো আমরা বলতে পারি পাই মাইনাস হলে এইখানে হচ্ছে ওর মানটা 0 হবে, আরেকটা হতে পারে 2 পাই এর থেকে মাইনাস হলে এটার মানটা 0। তবে বলতে পারছি সাইন একটা হচ্ছে পাই মাইনাস
কত ডিগ্রি? এটা 0 ডিগ্রির জন্য। সো আমি বলতে পারি 0, আরেকটার জন্য কখন? একটা প্লাসের জন্য, একটা মাইনাসের জন্য। এটা হচ্ছে প্লাসের জন্য, এটা হচ্ছে মাইনাসের জন্য, কেননা এই চতুর্ভাগেও কি হয়ে থাকে? নেগেটিভ হয়ে থাকে। সো এটার জন্য এটা কত হতে পারে? sin 2 পাই মাইনাস 0। সো এতটুকু যদি হয় আমার, এতটুকু যদি হয়, বাকি যেই লাইনটুকু রয়েছে এটাগুলো একটা পার্টের জন্য, আরেকটা পার্ট হচ্ছে আমার এইখানে। সো এটাকে আমি কি লিখতে পারি বলতো? একবার আমি শিফট করে দিলাম 3/4 রুট যদি উঠায় দাও তুমি sin x পাচ্ছ প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2। এখন পজিটিভ 3 ডিভাইডেড বাই 2 কখন হয়? নেগেটিভ √3 ডিভাইডেড বাই 2 কখন হয়? সেটার ক্ষেত্রে নরমালি আমরা জানি π/3 বা 60 ডিগ্রি মান কত হয়? sin π/3 এর মান কত হয় আমার? √3 ডিভাইডেড বাই 2। এখন এখানে রেঞ্জ বলে দেওয়া আছে 2 পাই এর থেকে ছোট কিন্তু 0 ডিগ্রি অপেক্ষা বড়। সো এটার ক্ষেত্রে কি করব আমরা? পাই এর থেকে ছোট, 2 পাই এর থেকে ছোট। সো এটার ক্ষেত্রে কি লেখা যায়? sin পাই মাইনাস π/3, এটা একটা জন্য। আরেকটা হচ্ছে sin 2 পাই মাইনাস এটা। সো এটা থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছ sin 3 থেকে দিলে 2 পাই এত পাচ্ছ, এবং এটা থেকে পাচ্ছ sin 5 π/3। সো এই sin x সমান সমান পাচ্ছ হচ্ছে এই দুইটা টার্ম, তাই না? তাহলে আলটিমেটলি x সমান সমান লেখা যাচ্ছে 2 π/3 এবং 5 π/3। এবং এই ক্ষেত্রে লেখা যাচ্ছে যে মানটা পাচ্ছি x এর মানটা, সেটা হচ্ছে একটা পাই এবং আরেকটা হচ্ছে 2 পাই। তার মানে আলটিমেটলি আমি কয়টা ভ্যালু পাচ্ছি বলতো? একটা পাচ্ছি 0, একটা পাচ্ছি পাই, একটা হচ্ছে 2 পাই, 2 π/3, 5 π/3। অর্থাৎ এই মানগুলো আমি মূলত পেলাম, সেটা হচ্ছে এই সমাধানের জন্য এবং এই রেঞ্জের জন্য। সো এই ছিল মূলত আমাদের মেইন যেই কাজগুলো। আরেকটা দেখো π/3ও কিন্তু আমরা পাচ্ছি, কারণ 60 ডিগ্রি মানও হচ্ছে কি আমার √3 ডিভাইডেড বাই 2। সো এই ছিল মূলত আমাদের এই যে সমাধানটা, সেটা। আশা করছি এই 8.3 তে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, তোমরা খুব ভালোভাবে এই ক্লাসটি বুঝতে পেরেছো। যদিও মাঝখানে একটু তোমাদের সাউন্ডে প্রবলেম ছিল, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। একটু টেকনিক্যাল গোলযোগের কারণে হচ্ছে আমাদের প্রবলেমটা হয়েছে। সো আশা করছি তোমরা অনেক ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে। বেস্ট অফ লাক সবার জন্য। ত্রিকোণমিতি এবং বীজগণিতিক রাশিতে আর কোনো সমস্যা থাকবে না এটা আশা করছি। তারপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে মেসেজ করে জানাতে পারো, আমি তোমাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ক্লাসটি জয়েন করবার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।